দিনের একটা মিশন শেষ করে বাসায় এসে ঘুমোচ্ছে। কেননা 3 দিন ঘুমোতে পারেনি, সেজন্য শরীরটা পুরো নিস্তেজ হয়ে আছে, সেজন্য ঘুমোচ্ছে। অন্যদিকে এই মিশনের জন্য আমার 10 জন বেস্ট কমান্ডো অফিসার দরকার। স্যার, 10 জনের কথা বলতে পারি না, তবে আমি একজনকে চিনি। কে সে? ওর নাম একে। এটা ওর কোড নাম। তবে ওর আসল পরিচয় আমি জানি না। তবে এটুকু জানি, মৃত্যুকে ও হাতের মুঠোয় নিয়ে খেলা করে। ও না চাইলে ওরা মারা অনেক মানুষের পক্ষে সম্ভব না। ও চাইলে একাই 10 জন কমান্ডোর কাজ করে নিতে পারে। তাহলে যত তাড়াতাড়ি পারো ওই অফিসারের সাথে যোগাযোগ করে তাকে এখানে আসতে বলো। জি স্যার, আগে ওনার সাথে যোগাযোগ করি, তারপর আমি আপনাকে জানাবো। আমার হাতে 7 দিন সময় আছে, আর আমি তোমাকে 2 দিন সময় দিলাম। এর ভিতরে আমাকে তুমি সবটা জানাও। ঠিক আছে স্যার। দুদিনের দিন সকালবেলায় আকাশের ঘড়িতে লাল একটা চিহ্ন আসে, সেখানে ডেঞ্জার লেখা ছিল। লেখাটি দেখেই লেট করলো না, বেরিয়ে পড়ে ও হেডকোয়ার্টারের দিকে। ওখানে এসে মেলগুলো চেক করতে থাকে। ওখানে লোকেশন আর নাম্বার ছিল, সেজন্য চলে আসে ওই লোকেশনে। ওখানে আসার পরে আমার ডাকা হয়েছে কেন তা জানতে পারি কি? আপনাকে আমাদের বড় স্যার ডেকেছেন, আসুন আমার সাথে। ঠিক আছে, চলুন। অফিসারের সাথে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতেই আমাকে ডেকেছেন? তুমি কি একে? জি, আমি একে। একটা মিশনের জন্য তোমাকে ডাকা হয়েছে। সেটা আমি বুঝতে পেরেছি। কিসের মিশন আর কোন জায়গায় ডিটেলস আমাকে বলুন, তারপর আমি ঠিক করতেছি কিভাবে কি করা যায়। বসো তাহলে। এরপর উনি ডিটেলস বলতে থাকে। সবটা আকাশ শোনার পরে আপনার কথা অনুযায়ী 2 দিন সময় লাগবে এখানে, আর আমার 15 জন কমান্ডো লাগবে। সমস্যা নেই, পেয়ে যাবে। আমি মোটামুটি ভালোভাবে দেখে কমান্ডো খোঁজ করেছি। কিন্তু একটা কথা, পুরো কমান্ডো কিন্তু আমার কথাই যেন মানতে বাধ্য হয়, সেটা আপনি ঠিক করবেন। কারণ এটা আপনার এরিয়া, আমার এরিয়া অন্যটা। সেজন্য আপনার অনুমতি ছাড়া ওরা আমার কথা শুনবে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা তৈরি করতেছি। 2 দিন পরে তোমাকে বেরোতে হবে। তোমার যা যা লাগবে আমাকে লিস্ট দিয়ে দাও, আমি সবটা রেডি করে রাখতেছি। ওখানে কিছু লিস্ট দিয়ে দেয়। এরপর ওখানে থাকা একটা হোটেলে থেকে যায়। 2 দিন পরে 15 জন কমান্ডোর সাথে 2টো হেলিকপ্টার, সাথে অনেকগুলো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে ওরা। টানা 5 ঘন্টা পরে ওরা একটা জঙ্গলের কাছাকাছি এসে নামে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। সামনেই কিন্তু বিপদ আমাদের, সেজন্য আমাদের অনেক সাবধানে যেতে হবে। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। জি স্যার, তাই হবে। কিন্তু আমাদের কি কি করতে হবে? প্রথম অবস্থায় আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে এই লোকেশনে যাব। এখানে একটা ঘাঁটি আছে, ওটা ধ্বংস করব। জি স্যার, তাই হবে। 2 ঘন্টা হাঁটার পরে ওরা সে খাটির কাছে এসে পৌঁছায়। ওই যে ঘাঁটি। তাহলে কি অ্যাটাক করা শুরু করব? এখন না। কিন্তু স্যার, এখানে তো সব বোমা আর অস্ত্র শেষ হয়ে যাবে। সব কিছু এক্সট্রা নিয়ে আসা হয়েছে। তাহলে অ্যাটাক কি করব? আগে তোমরা পজিশন নাও। তবে একটা কথা, সন্ত্রাসীর বাহিরে যদি কাউকে দেখতে পাও তাহলে তাকে জীবিত রাখবে। আচ্ছা, তাই করব। কিন্তু বুঝলো কি করে? যখন দেখবে আমাকে বলিও, বাকিটা আমি বলে দিব। একটু পরে ওরা ওই ঘাঁটি পুরোটাই কাভার দিয়ে নেয়। তারপর চারদিক থেকে অ্যাটাক করার জন্য প্রস্তুত নেয়। ওরা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। পা কিন্তু সাবধানে ফেলবে। আর হলোগ্রাম অন করো, তাহলে কোন ল্যান্ডমাইন আছে কিনা তোষাদের চোখে পড়বে। ঠিক আছে, করতেছি। হলোগ্রাম অন করার ফলে ওরা নিজেদের অস্তিত্ব ঠিকভাবে বুঝতে পারছে, সাথে ওই লোকগুলোর। স্যার, এখানে তো মনে হচ্ছে কারো অপারেশন হচ্ছে। তাহলে কি এখানে মানুষের অঙ্গ কেটে নেওয়া হয়? আমার তো সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর শুরু হয় অ্যাটাক করা। এতে ওই লোকগুলো ও অ্যাটাক করতে থাকে। এভাবে 1 ঘন্টা হয়ে যায়। অ্যাটাক এখনও শেষ হয়নি, কেননা ওরা অনেক লোক ছিল। তার উপর কিছু মেয়ে ছেলেদের বন্দিও করে রেখেছে। এখন কেউ গুলি করিও না। স্যার, ওরা তো প্রায় এখনো 10 জনের মতো জীবিত আছে। ওই মেয়েগুলোকেও আমাদের বাঁচাতে হবে। তাহলে স্যার, এখন উপায় কি? তোমরা বাকি 10 জনের উপরে 10 জন নিশানা করো। আমি সিগন্যাল দিলেই তোমরা অ্যাটাক করবে একসাথে।
ওকে স্যার। আকাশ তো ওদের কথার মাধ্যমে ব্যস্ত রাখতে থাকে, এতে ওরা তেমন কোনো সুযোগও পাচ্ছে না। এর ভিতরে আকাশের ইশারায় সবাই একসাথে গুলি করে আর মোটামুটি ওই 10 জনই মারা যায়। ওখানে থাকা ছেলে মেয়ের কাছে যায়। তোমরা ঠিক আছো তো? জি, এখন তো ঠিক আছি। আর কেউ কি আছে তোমাদের মধ্যে? ওই রুমের মধ্যে অনেকে আছে। তোমরা 5 জন যাও, ওদের বের করে আনো। অফিসার ভেতরে আসে, এসে ওখান থেকে প্রায় 15 জন লোককে উদ্ধার করে, আর উপরে ছিল 10 জনের মতো। একটা কাজ করো, হেলিকপ্টারগুলো এখানে আসতে বলো, তারপর এদের হেলিকপ্টার উঠিয়ে ক্যাম্পে নিয়ে রাখার ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। হেলিকপ্টার নিচে নামে, দুইটাই সব ছেলে মেয়েকে উঠিয়ে পাঠিয়ে দেয়, সাথে সব অস্ত্র নামিয়ে রেখে দেয়, কেননা অনেক অস্ত্র এখানেই খরচ করা শেষ। কিন্তু স্যার এখন কি করব? এখানে দেখো তো কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। ওকে স্যার, দেখতেছি। ওরা অনেক খোঁজার পরে একটা ল্যাপটপ খুঁজে পায়, সেটার পুরো হিস্ট্রি ওরা দেখতে থাকে। সবটা চেক করে একটা পেন ড্রাইভে সব কিছু নিয়ে নেয়। এবার এই পুরো জায়গাটা বোমা দিয়ে উঠিয়ে দাও। কিন্তু স্যার, এতে তো বাকি জায়গায় যারা থাকে তারা খবর পেয়ে যাবে। এখান থেকে ওটা প্রায় 50 কিলোমিটার দূরে, সেজন্য এটা বোমা দিয়ে উড়িয়ে দাও। এত দূরে আমরা যাব কি করে? হেলিকপ্টার তো আবার আসবে নতুন করে অস্ত্র নিয়ে, ততক্ষণে এখানে বোমার একটা খেলা খেলি। কিন্তু স্যার একটা কথা, কি কথা বলো? আমরা বাকি সময়টা এখানে আরাম করি যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টার না আসে। সেটা তো করা যায়, কিন্তু এখানে থাকা তো রিস্ক হয়ে যাবে। কি ধরনের রিস্ক? এই ধরো ওদের যদি আরও লোক এখানে এসে অ্যাটাক করা শুরু করে দেয়, তখন তো সবার জীবনের ঝুঁকি হয়ে যাবে। তাহলে কি কিছু কমান্ডো জেগে থেকে পাহারা দিবে? এত কিছু করার সময় নেই হাতে। এই পুরো জায়গাটা আগে ধ্বংস করতে হবে আগে, যেন সকালে ভোরের আলোতে ধোঁয়াগুলো দেখাই না যায়। ওকে স্যার, করতেছি। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা ওরা ধ্বংস করে দেয়, তারপর একটা জায়গায় লুকিয়ে থাকে। সকালবেলায় হেলিকপ্টারগুলো আবার আসে ওখানে, ওই হেলিকপ্টারগুলোতে ওরা উঠে বসে, তারপর বাকি জায়গাগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওই জায়গায় পৌঁছানোরও 3 কিলোমিটার আগেই ওরা নেমে যায় জঙ্গলের ভেতরে। এত আগে কেন নেমে গেলাম আমরা? এর চেয়ে বেশি সামনে এলে ওরা বুঝে যাবে আমরা যে এসেছি। বুঝতে পেরেছি। এবার কি করব আমরা? বাকি জায়গাটা আমরা হেঁটেই যাব। ঠিক আছে, কিন্তু স্যার খিদে পেয়েছে, কিছু কি খেয়ে নিব আমরা? তাহলে খেয়ে নাও, বাকিটা আমরা খেতে খেতে কথা বলবো। ওরা খাবার খাওয়ার সময় সবকিছু প্ল্যান করতে থাকে, কিভাবে কি করবে না করবে। অনেকটা সময়ের পরে ওরা ওই জায়গায় এসে পৌঁছায়। স্যার এই জায়গা তো দেখি অনেক বড়। যার কারণে আমাদের একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে স্যার। এরপর শুরু হয় ওদের হামলা। সেমভাবে ওরা এবারও গোল হয়ে অ্যাটাক করতে থাকে। অ্যাটাক করতে করতে মোটামুটি অনেক লোককেই ওরা মেরে ফেলে। স্যার বাহিরের সবাইকে তো মেরে ফেলেছি, এবার কি করব বলেন? সাবধানে পা ফেলবে। কোথাও কোনো ল্যান্ডমাইন আছে কিনা সেটা তো জানি না। এটা অবশ্য ঠিক বলছেন। ওরা এবার পুরো বিল্ডিং এর কাছে চলে আসে, এসে সবগুলো রুম চেক করতে থাকে। চেক করেও কোনো কিছু পায়নি। এটা কি হলো? এখানে তো বেশি লোক থাকার কথা। মাত্র 20 জন লোক আছে। সূত্র অনুযায়ী তো আরও থাকার কথা, সাথে কিছু মেয়ে সহ। তাহলে স্যার এখন কি করব? স্ক্যানার অন করে পুরো জায়গাটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গা স্ক্যান করে ওরা মাটির নিচে আরো একটা গুপ্ত জায়গা দেখতে পেল। ওখানে প্রায় 50 জনের মতো মেয়ে ছিল, ওদের সাথে আরো 30 জনের লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। এখন তাহলে কি করব স্যার? ওদের ভিতর থেকে বের করতে হবে। সেজন্য একটা কাজ করো, এখানে কয়েকটা বোমা ফাটাও। এতে কি হবে স্যার? ওরা শব্দ শুনে বের হবে, এতেই কাজ হয়ে যাবে। ওরা বোমা ফাটাতে থাকে, এতে ভেতর থেকে লোক বের হয়ে বাহিরে খুঁজতে থাকে সবাইকে। সে সুযোগে ওদের গুলি করে মেরে ফেলতে থাকে। এতে ওখান থেকে অনেক লোক মারা যায়, বাকিরা ভেতরে থেকে যায়। এখন কি করবেন? আমরা ভিতরে যাই, চলো। তবে ছেলে মেয়েদের কোনো ক্ষতি যেন না হয়। ঠিক আছে স্যার। একটু পরেই ওরা ভেতরে যায়, ওখানে এসেই অ্যাটাক করা শুরু করে দেয়। একটু পরে ওরা লোকদের মারতে থাকে, অনেককে বন্দি করে ফেলে। এদের এখান থেকে বের করে হেলিকপ্টার বসাও, আর দেখো কয়জন আছে এখানে। যদি 50 জন থাকে তাহলে ঠিক আছে,
এর থেকে কম হলে জানাই দিও। একটু পরে ওরা গুনে গুনে 49 জন লোককে উঠায়। স্যার একটা মেয়ে মিসিং আছে। আচ্ছা, তোমরা হেলিকপ্টার নিয়ে চলে যাও এদের নিয়ে। কিন্তু স্যার আপনি? আমি ওই একজনকে খুঁজে তারপর আসব। এদের কি করব? এখানে মেইন লিডার কে তোমাদের মধ্যে? আমি এখানকার লিডার। আচ্ছা, আরও একটা মেয়ে থাকার কথা, সেই মেয়েটি কোথায়? ওই মেয়ে পালিয়ে গেলে আমরা অনেক খুঁজে ও পাইনি। কোন দিকে গেছে? ওই সমুদ্রের দিকে। কথাটা বলে ওই লোকটা হামলা করতে যাবে এর আগেই ওর লোকটার হাত ধরে ফেলে, সাথে সাথে গলায় ছুরি চালিয়ে দেয়। এতে বাকিটা একটু অবাক হয়। স্যার ওনাকে মেরে ফেললেন? ওদের বাঁচিয়ে রেখে তো কোনো কাজ নেই আমাদের, সেজন্য মেরে ফেলেছি। আচ্ছা একটা কথা, ওদের তোমরা নিয়ে যাও। কিন্তু স্যার আপনি এখন আসবেন? আমি চলে আসব ওই একজন ব্যক্তিকে খুঁজে বের করার পরে। কিন্তু বড় স্যারকে কি জবাব দিব? ওনার সাথে আমি কথা বলে নিব। তোমরা আপাতত এদের নিয়ে যাও এখান থেকে। ওরা চলে যায়। অন্যদিকে আকাশ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে মেয়েটিকে খোঁজার জন্য, কেননা কিছুটা দূরেই আছে সমুদ্র। ওখানে এলে কিছু না কিছু তো জানতে পারবেই, সেজন্য যেতে থাকে ওই দিকটায়। কিছুটা দূরে আসার পরে কিছু রক্ত দেখতে পায় ফোঁটা ফোঁটা। এই রক্ত অনুসরণ করলেই ওকে খুঁজে পাওয়া যাবে। তবে আমার এই পোশাক চেঞ্জ করে নেই, তাহলে ভয় পাবে না আমাকে দেখে। রক্তের ফোঁটা ধরেই সমুদ্রের ধারে চলে আসে। ওখানে এসে কাউকে দেখতে পাচ্ছে না, সেজন্য কিছুটা দূরে একটা ঝোপ দেখতে পায়, তাই ওই ঝোপের দিকে যেতে থাকে। এদিকে ঝোপের ভেতরে একজন লুকিয়ে আছে। সে চারিদিকে দেখতে থাকে কেউ আসে কিনা। তখনই খেয়াল করে একটা লোক ওর দিকে আসতেছে, সেজন্য চাকু বের করে ওর সামনে হাতে রাখে। এইদিকে আকাশও এগোতে থাকে সামনের দিকে। ভিতরে কেউ থাকলে বের হয়ে আসুন প্লিজ। আমি আপনার কোনো ক্ষতি করব না, আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। আমি আপনাকে বাঁচাতে এসেছি এখানে। কথাটা বলতেই অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি কিভাবে বুঝবো আমার কোনো ক্ষতি করবেন না? এরকম মিষ্টি একটা মেয়ের কণ্ঠ শুনে আকাশ তো অবাকই হয়। আমি হাতিয়ারগুলো আপনার দিকে বাড়িয়ে দিচ্ছি, আপনি বের হয়ে আসতে পারেন নির্ভয়ে। হাতিয়ারগুলো মেয়েটার দিকে ফেলে দেয়। মেয়েটি এবার ঝোপের থেকে বের হয়ে হাতিয়ারগুলো নিজের কাছে নেয়। আকাশ তো মেয়েটিকে দেখে পুরোই অবাক হয়ে যায়, কেননা অনেক কিউট আর সুন্দর ছিল মেয়েটি। ওই ছেলে নাম কি তোমার, আর এখানে কেন এসেছো? আমার নাম পারভেজ হোসেন আকাশ। আমাকে কারা যেন উঠিয়ে এনেছিল, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আরে আমিও তো পালিয়ে এসেছি, কিন্তু তুমি পালালে কখন? এই তো 5 ঘন্টা আগেই। তা আপনার নাম কি? আমি ইরা চৌধুরী। আচ্ছা তুমি যে সত্যি কথা বলতেছো তা বিশ্বাস করব কি করে? কেন বিশ্বাস হয় না বলবেন? আমি যখন পালিয়ে এসেছি তখন আমার পেছনে এরা এসেছিল, ওদের জন্য আমি হাত কেটে যায়। আপনি যে ওদের লোক না তা বিশ্বাস করব কি করে? তার উপর মুখে এত কালি মেখেছেন কেন? যেন ও না চিনতে না পারে। সামনেই তো পানি আছে, মুখটা ধুয়ে নিলেই তো পারেন। এই কালি তো পানি দিয়ে উঠবে না। তাহলে কি হবে? ওটার জন্য আলাদা ক্রিম আছে, ওটা লাগানোর পরে উঠে যাবে। আমার অনেক খিদে পেয়েছে, একদিন ধরে আমি কিছুই খাইনি, হাতে ব্যথা, আবার ভয়ও হচ্ছে। মেয়েটির কথা শুনে আকাশের অনেকটা খারাপও লাগলো। সেজন্য সমুদ্রের ধারে নারকেল গাছে উঠে অনেকগুলো ডাব কেটে নিচে নামে। তারপর ডাব কয়েকটা কেটে ইরাকে খেতে দেয়। খিদের কারণে ডাবের পানি খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নেয়। এখন কেমন লাগতেছে? মোটামুটি ভালোই, কিন্তু ডাবের পানি খেয়ে তো ক্ষুধা কমবে না। আচ্ছা, হাতের ব্যথা কি আছে? কিছুটা আছে, কিন্তু কেন? আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি ভিতরে এসে কিছু শিকার করতে পারি কিনা দেখে আসি। আমিও যাব, একা একা ভয় করবে। এতগুলো দিন তো একাই ছিলেন, তাছাড়া আমাকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? মানুষটা খারাপ হলে আমার জন্য এত কিছু তো করতেন না। এই বলে ওরা সমুদ্রের ধারে এসে ওখানে কিছু মাছ শিকার করতে থাকে। অনেকগুলো মাছ ধরতে পেরেছে। আসলে একজন কমান্ডোকে সব রকম ট্রেনিং দেওয়া হয়, যেন ওরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের খাবার সংগ্রহ করতে পারে। মাছগুলোকে পরিষ্কার করে পাড়ে নিয়ে আসে, বুলেট থেকে বারুদগুলো বের করে, আগুন জ্বালিয়ে মাছগুলো পোড়াতে থাকে। অনেকটা সময় পরে সব মাছ তৈরি হয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম ওরকম ভাবে মাছ খাবো, এখন মনে হচ্ছে পিকনিকে আছি। আচ্ছা আমরা এখান থেকে বের হব কি করে? কথাটা মনে পড়তেই আকাশ ওর গ্যাজেটগুলো চেক করতে থাকে। ইরা তো খেতে থাকে। গ্যাজেটের মধ্যে কারো সাথে যোগাযোগ করার যে যন্ত্রটা নেই। সকাল হোক তারপর দেখতেছি। তা আপনি খাবেন না? মাছ তো অনেক আছে,
খেতে থাকুন, আর এই পাতার রস কাটা জায়গায় লাগিয়ে নিন, এতে তাড়াতাড়ি সেরে যাবে ক্ষত। এত কিছু জানেন কিভাবে? আগে খাওয়া শেষ করে পেটের ক্ষুধাটা কমান, তারপর কথা বলতেছি। ইরা তো মোটামুটি 3টা বড় বড় মাছ খেয়ে নিল। খেয়ে ওরা গল্প করতে থাকে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। আর আপনার? মা, বাবা আর আমি। তা পড়াশোনা কি শেষ? 2 বছর আগে শেষ করেছি। আপনি? আমার এখনো রানিং চলতেছে। তা এখানে কিভাবে এলেন তা যদি বলতেন। আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভার্সিটিতে। ওখানে আড্ডা শেষ করে চলে আসি বাসার দিকে। পথে আমার গাড়ি খারাপ হয়ে যায়। তারপর কি করলেন? সবাই যা করে আমি বাসে উঠি না লোকজনের জন্য, সেজন্য একটা ট্যাক্সিতে উঠি। এরপর আমার আর কিছুই মনে নেই। তা ট্যাক্সিতে আর কেউ ছিল কি? আর তো কেউ ছিল না। তা আপনি কি এখানকার নাকি অন্য কোনো জায়গার? আমি এখন কোন জায়গায় আছি নিজেই তো জানি না। এমনিতেই আমি কলকাতার। এখন আমরা যেখানে আছি এখান থেকে কলকাতা 1000 কিলোমিটার দূরে। কথাটা শুনে ইরা তো জ্ঞান হারায়। আকাশ ইরার জ্ঞান ফেরাতে ব্যস্ত। ওইদিকে কি হচ্ছে তা শুনি আমরা অন্যদিকে। স্যার, সবগুলো ছেলে মেয়েকে নিয়ে এসেছি, সাথে সন্ত্রাসী 8 জনকে। তা তোমরা এসেছো, ওই ছেলেটা কই? কোন ছেলে স্যার? আমি একের কথা বলতেছি। উনি তো একজনকে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে গেলাম একা একা। 50 জনের মধ্যে 49 জনকে ওখানে পেয়েছি, বাকি একজনকে খুঁজতে চলে যায়। অনেক বলেছি, তাও শোনেনি। বলেছে উনি আমাদের সাথে কন্ট্রাক্ট করবে। আচ্ছা, এদের তাড়াতাড়ি করে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আর এদিকে থেকে ওদের বসের ডিটেলস জেনে নাও। কিছু কমান্ডো একের সাথে কথা বলার ব্যবস্থা করো। যদি ওর সাথে কথা বলতে পারো, সকালে 2টা হেলিকপ্টার পাঠিয়ে দিব। যে করেই হোক ওই ছেলেকে উদ্ধার করতে হবে। ওই ছেলের মধ্যে এমন কি আছে? ওই ছেলের যদি কোনো কিছু হয়ে যায় তোমাদের তো অবস্থা খারাপ হবে, সাথে আমারও চাকরি যাবে। সেজন্য তাড়াতাড়ি ওকে খোঁজার ব্যবস্থা করো। এখানকার কাহিনী তো শেষ। অন্যদিকে আকাশ ইরার জ্ঞান তো ফেরায় জ্ঞান ফেরানোর পরে। ও আল্লাহ, এত দূরে আমাকে ওরা নিয়ে এসেছে। এখন আমি বাসায় পৌঁছাবো কি করে? আমার কাছে তো টাকাও নেই যে ভাড়া দিব। চিন্তা করবেন না, আমি নিয়ে যাব আপনাকে। তাহলে আমি এবার শান্তিতে ঘুমাই। গতকাল রাতে ঘুমাতেই পারিনি ভয়ে। চিন্তা করবেন না, আপনি ঘুমান, আমি আছি। একটা কথা বলি। কি কথা? আমার সুযোগ নেবেন না তো? কিসের সুযোগ? এই যে একটা মেয়েকে একা ফেলে ছেলেরা যা করে। আপনি যে অজ্ঞান হয়েছেন তখন কি কিছু করেছি? আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে আমি কি করে জানবো? মাথা মোটা একটা মেয়ে। কিছু কি বললেন? কই না তো। আচ্ছা ঘুমান, আমি বাহিরে আছি। ইরা ঘুমায়। সকালবেলায় সূর্যের আলো পড়তেই আকাশ ঘুম থেকে উঠে জঙ্গলের ভেতরে আসে। ওখানে অনেক ফল দেখতে পায়, সেগুলো সংগ্রহ করে নেয়। সাথে একটা খরগোশ দেখে, সেটাকে ধরে ওখানেই জবাই করে ফেলে। সেগুলো নিয়ে সমুদ্রের ধারে আসে। নিচে কিছু ফল খেয়ে খরগোশটাকে চামড়া ফেলে দিয়ে পরিষ্কার করে আগুন জ্বালিয়ে ওটা রান্না করতে থাকে। এদিকে মাংসের ঘ্রাণে ইরার ঘুম ভেঙে যায়। বাহিরে এসে এইগুলো দেখে তো অবাকই হয়। ওয়াও, এত কিছু কখন করলেন? যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন। এখন ফ্রেশ হয়ে ফলগুলো খেয়ে নিন, ততক্ষণে মাংস ফোড়াও হয়ে যাবে। আচ্ছা, এটা কোনো পশু হয়তো। দেখুন, আমি কিন্তু কোনো পশুর মাংস খাই না। এটা খরগোশ, এটা খেতে পারেন। তাহলে তো ভালোই হয়। তাহলে ফ্রেশ হয়ে আসুন, খাবার খেয়ে বের হব আমরা। যাব কোথায়? হানিমুনে যাব। কার হানিমুন? কারো না, এখান থেকে বের হতে হবে তো আমাদের, নাকি এখানেই থেকে যাওয়ার ইচ্ছে আছে? আমি এখানে থাকতে চাই না। বাবা মা তো আমাকে না পেয়ে কান্না করতেছে অনেক। তবে জায়গা অনেক সুন্দর। তাড়াতাড়ি ফলগুলো খেয়ে নিন, এটা সিদ্ধ হতে 1 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, খাচ্ছি। ফল খাওয়ার পরে অপেক্ষা করতে থাকে। সেজন্য ইরাকে আগুন জ্বালানোর দায়িত্ব দিয়ে জঙ্গলে এসে কিছু মশলার ব্যবস্থা করে। তারপর সেগুলো খরগোশের শরীরে মাখিয়ে নেয়। রান্না হয়ে গেলে দুজনে পেট ভরে খেয়ে নেয়। আপনার কোনো কিছু থাকলে নিয়ে নিন। কেন কেন? তাছাড়া আমার তো তেমন কিছুই নেই। তবে জামাটা অনেক দিন ধরে পরে আছি তো, সেজন্য ময়লা হয়ে যাচ্ছে। আমরা একটু পরে যাব ওই জায়গায়। কোন জায়গায় যাব আমরা? যেখান থেকে আমরা পালিয়ে এসেছি সেখানে যাব। আপনার মতলব তো ভালো না। আমার সাথে ভালো ব্যবহার করে এখন ওদের হাতেই আমাকে তুলে দিতে চান? আমি ওই জায়গায় যাব না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি ওখানে। ওখানে যাওয়ার কি দরকার?
একটা ফোন পেলে এই জায়গার লোকেশন দিতে পারবো, তাহলে উদ্ধার হতে পারবো তাড়াতাড়ি করে। আপনি যাবেন আর ওরা আপনাকে মোবাইল দিয়ে দিবে? ওখানে কেউ বেঁচে নেই, বুঝলেন? আমি বিশ্বাস করি না, আমি যাব না। দরকার হলে আপনি একা এসে মোবাইল নিয়ে আসুন, ততক্ষণে আমি জামাগুলো ধুয়ে দিয়ে শুকাতে দিব। আচ্ছা তাই করুন, এটা সাথে রাখুন, বিপদ দেখলে এটা কাজে দিবে। কথাটা বলে একটা পিস্তল ইরার হাতে দিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে ইরাও ওর জামা ধুয়ে দিয়ে সেগুলো রোদে শুকোতে দিয়ে ঝোপের মধ্যে অপেক্ষা করতে থাকে। এদিকে আকাশ ওই জায়গায় আসে, তবে ওখানে এসে একটা গাড়ি দেখতে পায়। সেখান থেকে 5-6 জনের মতো লোক নামলো। হায় আল্লাহ, এখানে এই অবস্থা হলো কি করে? এই বলে ওরা চারিদিকে দেখতে থাকে। এদিকে আকাশ সুযোগ বুঝে একটা মোবাইল নিয়ে নেয়, সেটার মাধ্যমে ওই লোকেদের লোকেশন পাঠিয়ে দেয়। মোবাইল দিয়ে ফেরার সময়ে ওই লোকেরা দেখে ফেলে। ওই দাঁড়া এখানে। ওদের কথায় দাঁড়িয়ে যায়, তারপর পেছনে ফিরে তাকায়। কে তুই? আর এখানে এই লোকগুলো কে? কিছু কমান্ডো এসেছে আর সবাইকে মেরে ফেলেছে। তুই কি করে বেঁচে আছিস? আমি তো এই দিকটাই ছিলাম, সেজন্য বেঁচে আছি। আকাশের কথায় ওদের সন্দেহ হলো, সেজন্য ওরা বন্দুক বের করে গুলি করতে যাবে। এর আগেই ওদের থেকে বন্দুক নিয়ে ওদেরকেই মেরে ফেলে। আমার সাথে চালাকি? ওদের মেরে ওদেরই ওয়াকি টকি নিয়ে নেয়, তারপর তা অন করে, যা কমান্ডো অফিসার রাডারে জানতে পারে। স্যার, ওখানে একটা সিগন্যাল পেয়েছি। তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করো, দেখো কে সে। আকাশ ওনাদের পরিচয় দিয়ে লোকেশন পাঠিয়ে দেয়। তারপর সে ওয়াকি টকি নিয়ে সমুদ্রের এখানে চলে আসে। এসে দেখে কিছু জামা আর কিছু জিনিস রোদে শুকানোর জন্য দেয়া হয়েছে। আপনি কি আছেন? আমি ঝোপের এখানে। তা ওখানে কি করেন? বের হয়ে আসলেই তো পারেন। চোখে কি কম দেখেন? দেখতে পাচ্ছেন না আমার সব কিছু ওখানে? তাহলে বের হয়ে এসে নিয়ে যান। আমি এই অবস্থায় বের হব আর আপনি দেখে নেন সবটা? কি ভেবেছেন আমি বোকা? না বের হলে এইগুলো পড়বেন কিভাবে? তাছাড়া আর 2 ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করার জন্য লোকও চলে আসবে। একটা কাজ করুন, ওইগুলো এখানে নিয়ে আসুন। আমি নিয়ে আসাটা কি ঠিক হবে? দেখুন, আমি তো দেখাতে বলিনি কোনো কিছু। আমি বলতে চেয়েছি আপনি ওইগুলো নিয়ে এসে আমাকে দিন, আমি পরে তারপর বের হব। কোনো উপায় না পেয়ে জামাসহ বাকিটা নিয়ে ঝোপের কাছে এসে হাত বাড়িয়ে দেয়। এইদিকে ইরা আকাশের হাত থেকে নিতে থাকে। নেয়ার সময় ভুল করে আকাশের হাত টান দেয়, এতে ঝোপের ঝাড়টা সরে যায় আর আকাশও ভিতরে এসে পড়ে। ইরার দিকে তাকাতেই ইরা তো চিৎকার করে ওঠে। এই চোখ বন্ধ করেন। এত জোরে চেঁচানোর কারণে চোখ বন্ধ করে রাখে। আমি না বলা পর্যন্ত চোখ মেলে তাকাবেন না। ঠিক আছে, তাকাবো না। চোখ বন্ধ করে রাখে। সে সময়ে ইরা সবটা পড়ে নেয়। আসলে এখানে ঝোপ বললে ডাব গাছের পাতা দিয়ে একটা পর্দার মতো ঝোপ বানিয়েছিল। সবটা পড়া হয়ে এলে এবার তাকাতে পারেন, তবে এই ঘটনা কিন্তু ভুলেও কাউকে বলবেন না। সেটা তো বলবো না, তবে একটা কথা। আবার কি কথা? তিলটা কিন্তু অনেক সুন্দর। তোকে না বলেছি কথা বলতে না? আমি তো প্রশংসা করছিলাম। লাগবে না তোর প্রশংসা। কি পাপ যে করলাম আমি, সর্বনাশ হয়ে গেল আমার। দেখলে সর্বনাশ হয় না? ভুল করে দেখা হতেই পারে। চুপ করবি তুই? আকাশ তো ভয়ে চুপ করে আছে। কিছুক্ষণ পরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পাচ্ছে, সেজন্য বের হয়ে সমুদ্রের ধারে এসে একটা শার্ট খুঁড়িয়ে মধ্যে বেঁধে টানিয়ে রাখে। হেলিকপ্টার থেকে অফিসার সেটা দেখতে পায়। ওখানে কেউ একজন আছে, একটা কাজ করো, ওখানে নামো তাহলে। হেলিকপ্টার নিচে নামতে থাকে। এদিকে ইরা তো কিছুটা ভয়ে আকাশকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ জড়িয়ে ধরার পরে অফিসার আসার পরে ছেড়ে দেয়। ভয় পাবেন না, ঠিক হয়ে যাবে। ওরা আমাদের নিতে এসেছে। সত্যি বলছেন তো? জি, সত্যি বলতেছি। ওরা হেলিকপ্টারে উঠে পড়ে। কিছু ঘন্টার পরে ওরা অফিসে এসে পৌঁছায়। ওখানে আরও অনেক মেয়েও ছিল। সবাইকে একত্রিত করে ওদের ঠিকানা নেওয়া হয়। আকাশ চেয়েছিল ইরাকে নিয়ে কলকাতায় ফিরে যাবে, কিন্তু ওকে অন্য একটা জায়গায় যেতে হচ্ছে, সেজন্য ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে যাওয়ার আগে আচ্ছা শুনুন, আমি চলে যাচ্ছি একটা কাজে। আপনার সাথে কি আমার আর দেখা হবে না? দেখা হবে কিনা জানি না, যদি সম্ভব হয় দেখা হতেও পারে। আপনার পরিবারকে আজকেই জানানো হবে, কালকের ভিতরে আপনাকে আপনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে আমার পরিবারের কাছে পৌঁছাতে পারবো? জি পারবেন। তাহলে ভালো থাকবেন। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। কি কথা বলুন? শেষবার আপনাকে জড়িয়ে ধরতে পারি কিনা? ঠিক আছে, ধরুন তাহলে।
ইরা আকাশকে জড়িয়ে ধরে, তবে এখন ইরা আকাশের মুখটা দেখতে পাচ্ছে না, কেননা মুখটা এখনো পরিষ্কার করেনি। তবে যাওয়ার আগে ইরাকে একটা আংটি পরিয়ে দেয়, এতে ইরা অনেক খুশি হয়। ওখান থেকে আকাশ চলে যায় অন্য আরেকটা মিশনে। এইদিকে পরের দিন সবাইকে নিজেদের জায়গায় পাঠিয়ে দেয়া হতে থাকে। ইরাও ওর বাসায় এসে ভালো করে গোসল করে নিজেকে ঠিক করে নেয়। একটু পরেই ওর মা আসে। ইরা, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কিন্তু আম্মু একটা সমস্যা। কি সমস্যা? ইরা ওর মাকে কিছু কথা বলে। উনি শোনার পরে কি বলবে নিজেও বুঝতে পারছে না, তাও ইরাকে সান্ত্বনা দিতে থাকে। তা দেয়া হলে, চিন্তা করিস না, ওই ছেলে তো তোর ব্যাপারে সবটা জানে। জানে। তাহলে আর চিন্তা করতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে ঘুমা এখন। ঠিক আছে আম্মু। ইরা তো খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ আরেকটা মিশনে যাওয়ার আগে মুখটা ঠিক করে তারপর বের হয় ওখানে যাওয়ার জন্য। তবে সেই জায়গাটাও কলকাতার কাছাকাছি ছিল। ওখানে একজন এমপি আকাশকে এনেছিল ওনার কি দরকারে, সেজন্য এমপির বাসায় আসে। আমাকে ডাকার কারণ কি? তোমাকে ডেকেছি আমার পার্সোনাল বডিগার্ড করার জন্য। আমি একজন কমান্ডো, বডিগার্ড দেওয়া আমার দায়িত্ব না। তা আমি জানি, কিন্তু তোমাকে আমার লাগবে, কেননা আমাকে অনেক হুমকি দিয়েছে। তোমাদের বড় স্যার আমার অনেক পরিচিত, সেজন্য সে তোমার কথা আমাকে বলেছে। তাই তো আমি তাকে বলে তোমাকে এখানে আসার জন্য বললাম। আমি ভেবেছিলাম স্যার আমাকে একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য ডেকেছে, কিন্তু উনি যে এরকম একটা কাজের জন্য ডেকেছে তা জানলে তো আমি কখনো আসতাম না। যখন এসেই গিয়েছি তখন চলেও যাচ্ছি। আমি কিন্তু তোমার স্যারের কাছে নালিশ করব। যা খুশি বলতে পারেন। কথাটা বলে বের হয়ে আসে। ওখান থেকে বের হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেজন্য একটা ট্রেনের মধ্যে উঠে পড়ে। ট্রেনে ওঠার 10 মিনিট পরেই কিছু বকাটে ছেলে এসে মেয়েদের বাজে বাজে কথা বলতে থাকে। ওই সুন্দরী, কোথায় যাচ্ছ তুমি? আমরা কোথায় যাচ্ছি তা তোকে কেন বলবো? ওরে সুন্দরী দেখি রেগে গেছে। বলেই ছেলে আর ওর বন্ধুরা হাসতে থাকে। এদিকে মেয়েগুলো অনেক বিরক্ত বোধ করে। তার উপর আকাশ চুপ করে আছে, কেননা এই সামান্য ব্যাপার নিয়ে ওদের সাথে ঝগড়া করবে না সেজন্য। দেখুন, আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিলাম। ওই তুই কি জানিস আমরা কারা? তোরা কে তা জেনে আমরা কি করব? তোরা এখান থেকে যাবি নাকি আমরা টিটিকে বলে তোদের ব্যবস্থা করব? কথাটা বলার পরে ছেলেটি মেয়েটার হাত ধরে ফেলে। মেয়েটি ছাড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু ছাড়াতে পারছে না। তারপরে, তুই কি ভেবেছিস ওই টিটি আমার ক্ষতি করবে? আরে ওর মতো 10টা টিটিকে চাইলে আমি চাকরি থেকে বের করে দিতে পারি। তোরা জানিস না আমার বাবা কে আর আমি কি করতে পারি। ও তাই নাকি? তা ভাই কে তুমি? নাম কি তোমার আর বাবার পরিচয় কি? ওই তুই কে রে আমাদের মধ্যে কথা বলতে এসেছিস? এভাবে ট্রেনের মধ্যে মেয়েদের সাথে বাজে ব্যবহার করছিস, আবার জিজ্ঞেস করলে উল্টোপাল্টা প্রশ্ন করছিস। এটা তো বড্ড বাড় বেড়েছে। তোরা এটাকে দেখ, ততক্ষণ আমি এদের দেখতেছি। ভাইয়া, এর হাত থেকে আমাদের বাঁচান। আগে ও নিজেকে তো বাঁচিয়ে নিক। ওই যা, তোরা যদি মেরে ফেলতে হয় তাহলে মেরে ফেলিস, বাকিটা আমি সামলে নেব। বাকি ছেলেগুলো আসে মারার জন্য, কিন্তু ওরা হয়তো জানে না ওরা কার সাথে পাঙ্গা নিতে এসেছে। নিমেষেই ওদের 5 জনকে ওখানে আঘাত করে ট্রেনেই শুইয়ে দেয়। ওদের মধ্যে কিছু ছেলের তো হাত পা ভেঙে দিয়ে রেখে দেয়। এবার ছেলেটি একটু ভয় পায়। তুই কিন্তু জানিস না আমি কে, কি করতে পারি আমি। ও তাই নাকি? কি করতে পারিস তুই? দেখি আমিও একটু। একটা কল কিন্তু তোর লাইফের 12টা বাজিয়ে দিবে। তোর যাকে ইচ্ছে হয় তাকে ডাকতে পারিস। 1 মিনিট সময় দে, পরের স্টেশনে আমি নামবো, তখন দেখবি আমি কি করি। আচ্ছা, তোকে সেই সুযোগটা দিলাম, দেখি কি করতে পারিস। ছেলেটি মোবাইল বের করে কল দিতে থাকে। অন্যদিকে আকাশ মেয়েগুলোর কাছে আসে। তোমরা কোনো ভয় পেও না, ট্রেন থামলে তোমরা চলে যেও। কিন্তু ও যদি আপনার... আমার কিছু হবে না, চিন্তা করিও না। পরের স্টেশনে ট্রেন থামার পরে ছেলেটি ওর বন্ধুদের নামাতে থাকে। এইদিকে মেয়েগুলো অন্য যাত্রীদের সাথে নেমে চলে যায় ওখান থেকে। আকাশ আরও একটা স্টেশন পরে নামার কথা, কিন্তু ছেলেটিকে একটা শিক্ষা দেওয়ার জন্য নেমে যায়। কিরে, আর কতক্ষণ লাগবে তোর? এই ট্রেন তো এখানে 20 মিনিট থামবে। 20 মিনিটের ভিতরে যদি ওরা আসতে পারে তাহলে তো তোর জন্যই ভালো হবে। মরার অনেক শখ তোর,
5 মিনিট অপেক্ষা কর, তাহলে দেখতে পারবি। ততক্ষণে কফি খেয়ে নেই। কফি অর্ডার করে খেতে থাকে। অন্যদিকে অনেক মানুষ ভয় পেয়ে আছে, কেননা ছেলেটি এখানকার কেউ একজন হবে, সেজন্য ওকে হয়তো চিনে। একটু পরে 15 জন লোক আসে ওখানে। ওদের আমি মেরেছি, আমার সাহস একটু বরাবরই বেশি। তোরা অনেক দেরি করে ফেলেছিস, আর 10 মিনিট আছে তোদের মেরে আমাকে আবার এই ট্রেনে করেই ফিরতে হবে। সময় বেশি লাগাবো না, যা করার তাড়াতাড়ি কর। লেকচার বন্ধ করে তাড়াতাড়ি আয়। ওরা 15 জন এক এক করে মারতে আসে, তবে ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এক একজনের শরীরের এক একটা অংশ ভেঙে দেয়। ওরা তো বুঝতেই পারেনি কিভাবে কি হয়ে গেল। ওদের 15 জনের খেলা শেষ করতে 7 মিনিট লেগে যায়। আর 3 মিনিট, এই 3 মিনিটে তোর খেলা শেষ করব এখন। কথাটা শুনে ছেলেটি পালাতে যাবে, তখনই ওখানে থাকা একটা হকস্টিক ওই ছেলেকে মেরে দেয়। এতে ছেলেটি নিচে পড়ে যায়, তারপর ওর কাছে আসে। আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবো না। তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই বড্ড ক্ষমতার ভয় দেখিয়েছিস আমাকে, তাই একটু তো খাতির করতেই হয়। এদিকে ট্রেন ছাড়ার সময়ও হয়ে যায়, তাই হকস্টিক দিয়ে ছেলেটার হাত প্রায় ভেঙে দেয়। এখন থেকে হুইল চেয়ারে বসে বসে বাকি জীবনটা কাটাবি। এই বলে ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পরে পুলিশ এসে ওখানে সবাইকে নিয়ে যায় হসপিটালে। আরও 1 ঘন্টা পরে আকাশ ওর বাসায় এসে পৌঁছায়, এসে ঘুমের দেশে পাড়ি দেয়। অন্যদিকে ইরা সকালবেলায় ভার্সিটিতে আসে। ওর এভাবে আসা দেখে রিয়া অনেক খুশি হয়। আমি তো নিজেও ভেবেছিলাম তোর সাথে আর দেখা হবে না, কিন্তু একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে। আমি শুধু ওর নাম ছাড়া আর কোনো কিছুই জানি না। আমি কেন ওকে খুঁজবো? ও নিজে এসে আমাকে খুঁজবে, কারণ আমি ওকে আমার সব ঠিকানা বলেছি। ও আমাকে পছন্দ করেছে কিনা জানি না, তবে আমি ওর মুখ ঠিকমতো দেখতে পারি না। ওর পুরো মুখটা কালি মাখানো ছিল। চল তাহলে। রিয়াকে সব কাহিনী বলতে থাকে। আপনারা তো সবটাই জানেন, তাই নতুন করে বললাম না। কাহিনী শেষ হওয়ার পরেই আমারও সেরকমই মনে হয়। না রে, ওর মুখে কালি ছিল, সেজন্য কালি ছাড়া দেখলে চিনতেও পারবো না। এভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পরে আবার ও একটা মিশনের জন্য ওর স্যারের কাছে আসে। আকাশ, তোমাকে যে জন্য ডেকেছি। তাড়াতাড়ি বলুন। তোমার কি তাড়া আছে? তাড়াতাড়ি ঘুমাতে হবে আমাকে। 7 সপ্তাহ কি ঘুমাওনি? সারাদিনে যে কাজ করি, 7 দিনের ঘুমে কি এটা কাজ হয়? এবারের মিশন একটা ভার্সিটিতে। ওখানে আমার কি কাজ? আমি কি নতুন করে পড়াশোনা করব নাকি? পড়াশোনা করতে না, করানোর জন্য যেতে হবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তোমাকে বুঝিয়ে বলতেছি। আকাশকে সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা বোঝার পরে এখন বলো, তুমি জয়েন্ট হবে কি? তবে ছাত্র হয়ে? আচ্ছা, আমি তোমার ভর্তির ব্যবস্থা করতেছি, তবে সেটা শুধু খাতায় থাকবে, ফরমালিটির জন্য। এতেই হয়ে যাবে। ওখান থেকে এসে সেলুনে নিজেকে ঠিক করে নেয়। 2 দিন ভালো করে ঘুমিয়ে নিজের চেহারাটা ঠিক করে নেয়। তারপর চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির প্রথমে ঢুকে প্রিন্সিপাল রুমে আসে, ওনার সাথে পরিচয় হয়ে নেয়। তারপর উনি একটা রুমে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। আমি তাহলে আসি এখন, তুমি তোমার কাজে যাও। তবে তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তবে তোমার এখানে আসার কারণ কি তা আমি জানি না, তবে একটু ওয়াসিডির খেয়াল রাখিও। চিন্তা করবেন না, তবে একটা কথা, আমার পরিচয় যেন কেউ না জানে। আর হ্যাঁ, আমি কোনো এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ এরকম কাউকে গোনায় ধরি না। সেজন্য ওদের ছেলে মেয়ে যদি উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমি ওদের তো ছেড়ে দিব না, সাথে ওদের বাবাকেও। যাই করো না কেন, একটু সাবধানে করিও। ওখান থেকে এসে ক্যান্টিনে বসে পড়ে, খেতে থাকে কফি। তখন একটু সামনে সরে বসবেন কি? কথাটা অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য পাশে তাকিয়ে অবাক হয়। কেননা ইরাকে যে এখানে দেখতে পারবে তা বুঝতে পারেনি। তার উপর কাজের চাপে ইরার কথা তো ভুলেই গিয়েছিল। আমি তো খাওয়ার মাছ বরাবর, এই অবস্থায় উঠে যাওয়াটা তো ঠিক হবে না। আপনারা চাইলে সামনে বসতে পারেন। ইরা আশেপাশে তাকিয়ে কোনো সিট খালি না পেয়ে ওর সামনে বসে পড়ে। এদিকে ইরার দিকে বারবার তাকাচ্ছে আকাশ, তবে ইরা বুঝতে পারেনি একটু পরেই। আচ্ছা, আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে, কেন বলুন তো? তা কি করে সম্ভব বলুন? আমি তো আজকেই জয়েন্ট হয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি এই কণ্ঠটা কয়েকদিন আগেও অনেকবার শুনেছি। আচ্ছা, নাম কি আপনার? একে। আমার নাম। এটা আবার কেমন নাম? অনেক অদ্ভুত লাগছে। আপনার মতোই নামটাও অদ্ভুত, তবে আপনার কণ্ঠ আমার অনেক পরিচিত লাগছে। ঠিক বলেছি আমি, তোকে যে বলেছিলাম, কিন্তু একটা চিহ্ন আছে, ওটা দেখলে চিনতে পারবো। এই আপনি শার্ট খোলেন তো। কি আবল তাবল বলছেন?
আমি কেন শার্ট খুলবো? দেখার জন্য। ছি ছি, আমি ওই রকম ছেলে না। তুই কি খুলবি নাকি আমি জোর করব? সরি বলতে হবে না, তবে আমি তো দেখেই ছাড়বো। ইরার মতিগতি আকাশের মোটেও সুবিধার মনে হচ্ছে না, সেজন্য তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পড়ে। ইরা অনেকবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু রিয়ার জন্য তা পারেনি। তুই এটা কি করলি? ওকে যেতে দিলি কেন? আমি ওর শার্ট খুলে চেক করতাম। এটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু ও কিন্তু ঠিক। কিন্তু আমি ভাবছি এর সাথে সবটা মিলে যায়, কিন্তু মুখটা মেলাতে পারছি না। কি কথা? সোজা কাজে অফিসে যাব। এইগুলো যদি থাকতো তাহলে তো আমাকে বলতোই। আমি শিওর ওর কোথাও কোনো চক্কর নেই। আগে এই ছেলেকে পরীক্ষা করে দেখি, তারপর বাকিটা দেখব। ওই দিনটা তো কেটে যায়। পরের দিন ইরা অপেক্ষা করতে থাকে আকাশের জন্য, কিন্তু ওই দিন ভার্সিটিতে আসেনি। 3 দিন পরে আসে, তখনই আকাশকে দেখতে পেয়ে ওর কাছে আসে। কোথায় ছিলে এতগুলো দিন? কাজ ছিল আমার। কি দরকার? তা জেনে আপনার কি কাজ? দরকার আছে আমার, সেজন্য জিজ্ঞেস করা। আমার হাতে সময় নেই। আরে শোনো তো। এই বলে হাত ধরতে যাবে, তার আগেই আকাশ চলে যেতে চাইলে দুটা ছেলের সাথে ধাক্কা লাগে। সরি, আমি দেখতে পাইনি। আসলে ওনার সাথে কথা বলে তাড়াহুড়োর কারণে। আশিক, সমস্যা কি তোদের? বললো তো উনি ইচ্ছে করে দেয়নি। তুই কথা বলছিস কেন? তাছাড়া তুই নিজেই তো একটা খারাপ মেয়ে। আমি খারাপ মেয়ে মানে? কি বলতে চাইছিস তোরা? কয়েকদিন আগেও তো তোকে কারাজেন তুলে নিয়ে গেছে। নিয়ে গেছে, আবার কিছু লোক উদ্ধারও করেছে আমাদের। তা ওখানে তো তোকে প্রায় 4 থেকে 5 দিন রেখেছে। আমার সাথে যারা ছিল সবাই তো সেম ভাবেই বলেছিল। 4 থেকে 5 দিন কিন্তু অনেক কিছু হয়েছে। দেখ, তোরা কি বলছিস আমি বুঝতে পারছি না, সেই জন্য একটু ক্লিয়ার করে বল, তোরা কি বোঝাতে চেয়েছিস? তোর মতো একটা মেয়েকে ওই লোকেরা পেয়েও তোর কোনো ক্ষতি না করে ছেড়ে দিবে, তা আমরা কি বুঝি না? কথাটা বলে ওরা হাসতে থাকে। ওদের কথায় ইরার চোখে পানি চলে আসে, যা আকাশ বুঝতে পারে চোখের দিকে তাকিয়ে। ওরা দুজন তো হাসতেই থাকে। তখনই আকাশ আশিক আর রবিনকে 2টা ঘুষি মারে। এতে ওদের দাঁত ভেঙে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এতে ভার্সিটিতে থাকা বাকিরা তো অবাক, কেননা আশিক আর রবিন দুজনেই এমপি আর মন্ত্রীর ছেলে, সেজন্য ওদের দুজনের সাথে কেউ ঝামেলা করে না। ওদের এই অবস্থা দেখে ইরার মুখে একটু হাসি ফুটে। তোর সাহস তো কম না, তুই আমাদের মেরেছিস, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এইদিকে রবিন ধমকাতে থাকে, অন্যদিকে আশিক ও লোকজনকে খবর পাঠিয়ে দেয়। ওরা অনেক খারাপ, এখন তো ওরা আপনাকে ছেড়ে দিবে না। আমার জন্য কাঁদছেন নাকি আপনাকে খারাপ মেয়ে বলাতে কাঁদছেন? আপনার জন্য কাঁদছি। আমার জন্য এখন শুধু শুধু আপনাকে এরা মারবে। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। এইদিকে প্রায় 20 জন ছেলে চলে আসে ভার্সিটিতে। আকাশ তো একা, কি করবে বুঝতে পারছে না। আপনি একটু সাইডে যান, আমি এদের দেখতেছি। একা এত লোকের সাথে পারবেন কি করে? ওটা আমি দেখে নিব, আপনি সাইডে একটু দাঁড়ান। এরা তো সাইডে চলে যায়। এদিকে ওদের এক একজনের হাতে এক এক রকম লাঠি আর ছুরি। ওকে বুঝিয়ে দে আমরা কি আর ওর কি কি করতে পারি। এটা বলাতে ওরা চলে আসে মারার জন্য, কিন্তু ওদের এক এক করে মারতে থাকে। তবে কিছু মার আকাশ নিজেও খায়, কেননা খালি হাতে তো এতগুলো লোকের সাথে মারামারি করা তো সম্ভব না কখনো। এক পর্যায়ে কোনোভাবে বেড়ে উঠছে না ওদের সাথে। এদিকে আশিক একটা পিস্তল বের করে আকাশের দিকে তাক করে। এদিকে ইরা তো কান্না করতে করতে শেষ। রিয়াও ততক্ষণে ইরার পাশে এসে ওকে ধরে রাখে, কিন্তু আশিককে চমকে দিয়ে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। নিয়ে ওদের মধ্যে থাকা 6 জনকে 6টা গুলি করে, তাও পায়ের মধ্যে। এতে বাকিরা তো ভয়ে ওখান থেকে পালাতে থাকে। এবার বল তোদের কি হাল করব। কথাটা শুনেও আশিক আর রবিনকে দুজনেই পিস্তল দিয়ে 4টা বাড়ি দেয় মাথায়। এতে ওদের দুজনের মাথা থেকে রক্ত পড়তে থাকে। এদিকে ইরা আর রিয়া এসে আকাশকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে কিছু ছেলে এসে আশিক আর রবিনকে হসপিটালে নিয়ে যায়, সাথে যাদের গুলি লেগেছে তাদেরও। 1 ঘন্টা পরে আকাশকে বেরিয়ে শিফট করা হয়। আপনারা এত কষ্ট করে এখানে কেন আনতে গেলেন আমাকে? এখন কিন্তু তোমার শরীরে শার্ট নেই, তার মানে বুঝতেছো? তার মানে আবার কি হতে পারে? তার মানে তুমিই সেই ছেলে যে আমাকে বাঁচিয়ে। আমি যে সেই ছেলে তা আপনাকে কে বলল? এই যে পিঠের এই দাগটা দেখো, সেজন্য এখন ভালোই ভালোই সব সত্যি স্বীকার করো তুমি। আমার পিঠে দাগ আছে সেটা আপনি জানেন কি করে? যে রাতে আমরা একসাথে ছিলাম। কিন্তু দুজনে তো আলাদা ছিলাম। ছিলাম, কিন্তু তোমার পিঠের দাগটা দেখা যাচ্ছিল। তাছাড়া তোমার মুখে তখন কালি ছিল, সেটা বুঝলাম, কিন্তু তোমার ঠোঁটের নিচের তিল, কানে তিল আছে, সেগুলো তো আর লুকাতে পারো না।
তাহলে ধরা পড়েই গেলাম। কিন্তু তুমি আমাকে দেখার পরে সত্যিটা কেন বললে না? যদি বলতাম তোমার কি বিশ্বাস হতো? হতেও পারতো, কেন না? তুমি আর আমি ছাড়া তো সে কথা মুহূর্তগুলো অন্য কেউ জানতো না। তা ঠিক। তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর কথা বলবো। রিয়া, ওর জন্য আমি খাবার আনতে যাচ্ছি বাসায়, তুই একটু থাক এখানে। রিয়া থেকে যায়। তারপর ইরার সম্পর্কে অনেক কথাই বলতে থাকে। অন্যদিকে এমপি আর মন্ত্রী তো হসপিটালে এসে পুরো তুল কালাম করে ফেলে। এদিকে পুলিশও চলে এসেছে ওখানে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওই ছেলের আজকের দিনের ভিতরে গ্রেফতার করব। ওকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসবি। জি স্যার, তাই করব। তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। পুলিশ চলে যায় খোঁজার জন্য। অন্যদিকে ইরা তো এসেই রান্না করা শুরু করে দেয় তা দেখে। কিরে, তুই হঠাৎ রান্নাঘরে কার জন্য রান্না করছিস? আমার জামাইয়ের জন্য। গরমে কি তোর মাথাটা গেছে? আমি সিরিয়াস আম্মু, রান্না শেষ করে আমাকে আবার ফিরতে হবে। তোর যা ইচ্ছে হয় কর। রান্না শেষ হলে হসপিটালে আসে। ওখানে ওরা তিনজন একসাথে খেয়ে নেয়। তারপর আকাশকে নিয়ে ইরা ওর বাসায় চলে আসে। আচমকা ইরা কোনো ছেলেকে নিয়ে আসাতে ওর বাবা মা একটু অবাক হয়। ইরা, কে এই ছেলে? আম্মুকে বলেছি, আম্মুর থেকে শুনে নিও। আমি ওকে নিয়ে উপরে গেলাম। আকাশকে ইরা ওর বিছানায় শুইয়ে দেয়। এদিকে আকাশ ঘুমোচ্ছে। অন্যদিকে ইরা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, একটা ছেলের সম্পর্কে পুরোপুরি না জেনে এত বড় ডিসিশন নেওয়াটাই কি ঠিক আছে? আম্মুর পরিবারে কেউ নেই, তাছাড়া ও থাকে কোথায় এটা আমি জানি না। তবে বিয়ের পরে ও এই বাড়িতেই থাকবে আমার সাথে। আর আব্বু আমাদের কোম্পানিতে তুমি ওকে একটা চাকরি দিয়ে দিবে, তারপর ওকে আমাদের ব্যবসা শিখিয়ে দিবে, তারপর তুমি ছুটি নিয়ে নিবে। তোমার মেয়ে বলে কি এই সব? ও তো আমাদের একমাত্র মেয়ে, ওর খুশিতে আমাদের খুশি। ও যখন চাইছে তখন আর না করো না। তাই বলে ছেলেটার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে? ইরা যখন সবটা জানে তখন আর না করো না। ঠিক আছে। এই কথাগুলো শুনে ইরা তো অনেক খুশি হয়। অন্যদিকে আকাশ ওর স্যারকে কল দেয়। কল দিয়ে সবটা বলে, সবটা শুনিয়ে। আচ্ছা, আমি ব্যাপারটা দেখতেছি। তা তোমার কিছু হয়নি? আমি 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে যাব। তবে এমপি আর মন্ত্রী যদি আমার পিছনে লাগে, আমি কিন্তু দুজনকে মেরে ফেলবো। আচ্ছা, আমি নিজের ব্যাপারটা দেখতেছি, ওনাদের সাথে কথা বলে। এদিকে পুলিশ তদন্ত করে মোটামুটি আকাশের ব্যাপারটা জানতে পারে যে ওই মেরেছে আশিক আর রবিনকে। সাথে ইরার ব্যাপারটাও জানতে পারে। তাহলে ওই মেয়েকে খুঁজে পেলে এই ছেলেকেও পাওয়া যাবে। যা ইচ্ছে করুক, কিন্তু আমার রেজাল্ট চাই। এদিকে আকাশ তো অসুস্থ, সেজন্য ইরা ভার্সিটিতে না এসে আকাশের সেবা যত্ন করতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ ভার্সিটিতে চলে আসে। এখানে ইরা নামে একটা মেয়ে আছে, ওর বাসার ঠিকানা চাই। ওর ঠিকানা দিয়ে আপনারা কি করবেন? দরকার আছে আমাদের। ভার্সিটির স্যার ঠিকানা তো দিয়ে দিল। ঠিকানা অনুযায়ী পুলিশ ওখানে আসে। বাসার ভিতরে তখন সবাই ছিল। ইরা, আকাশ, রমি ছিল, আর ওর মা ছিল নিচে রান্নাঘরে পুলিশকে দেখে। এ কি, আপনারা এখানে কেন? ইরা কি হয় আপনার? আমার মেয়ে। একটু ডেকে দিন তো। কি করেছো? ওনাকে ডেকে দিন, যা বলার ওনাকেই বলবো। ইরা, এই ইরা, একটু নিচে আয় তো। আসছি আম্মু। একটু পরে ইরা নিচে নেমে আসে। এসে পুলিশ দেখে একটু তো নার্ভাস হয়। কি ব্যাপার, আপনারা এখানে কেন? ওই দিন ভার্সিটিতে যে ছেলেটা মারামারি করছিল, সে কোথায়? ও কোথায় তা আমি কি করে বলবো? আপনি ওই ছেলেকে হসপিটাল নিয়ে গিয়েছিলেন, তার সাথে ওই ছেলে আপনার জন্য মারামারি করছে। এগুলো করতেই পারে মানবতার খাতিরে। দেখুন, আপনার বাসা আমরা সার্চ করব। সার্চ কেন করবেন? বলা তো যায় না, ওই ছেলেকে বাসায় এনে কি না কি করে বেড়াস। কথাটা শুনে ইরার অনেক খারাপ লাগে, সাথে ওর মায়েরও। চোখ তো নিচের দিকে করে রেখেছে, মনে হচ্ছে একটু পরে চোখ দিয়ে পানি বের হবে। একটু পরে নিচু থেকে উপরে মাথা তুলতেই দেখে পুলিশ অফিসার নিচে পড়ে আছে। পাশে আকাশ দাঁড়িয়ে আছে, সাথে আরও 5 জন হাবিলদার সহ। এটা দেখে ইরা একটু বেশি অবাক হয়। তোরা যদি এভাবে নিচে পড়ে থাকতে না চাস তাহলে বাসার বাহিরে যা, নয়তো ওর মতোই নিচে পড়ে থাকতে হবে। হাবিলদারগুলো আকাশকে মারার জন্য আসে। ওদের এক একজনের জন্য 2টা করে ঘুষি যথেষ্ট। এদিকে পুলিশ অফিসার উঠে দাঁড়ায়। তোর সাহস তো কম না, তুই পুলিশের শরীরে হাত দিয়েছিস। আর একটা কথা বললে তোকে এখানেই মেরে ফেলে দিব। তুই কি ভেবেছিস আমাকে মারলে অন্যরা তা নিয়ে জানতে পারবে? কেউ কিছু জানতে পারবে না। এ বলে অফিসারকে মারতে থাকে। অনেকক্ষণ ধরে মারার পরে কাউকে কল দেয়। 20 মিনিট পরে একটা গাড়ি আসে।
ওখান থেকে 5 জন অফিসার নেমে ভিতরে আসে। আমাদের দেখেছেন? এদের নিয়ে আটকে রাখো, তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখাও। ঠিক আছে। ওরা ওই পুলিশগুলোকে নিয়ে যায়। এদিকে ইরা আর ওর মা তো এখনো ভয়ে আছে। একটু ভয় পেও না, কিছু হবে না তোমার। ওরা তো এমপি আর মন্ত্রী দুজনকে বলে দিয়েছে ওনারা যে কোনো সময় চলে আসবে এখানে। আসতে দাও, দেখি কি করতে পারে ওনারা। আসতে, তাহলে তো তোমাকে এখন এই ঝামেলায় পড়তে হতো না। এখানে ঝামেলার কিছু হয়নি, তাছাড়া তুমি ওদের মেরেছো, এখন পুলিশ তো তোমাকে ছেড়ে দেবে না। চিন্তা করো না। 20 মিনিট পরে ওখানে এমপি আর মন্ত্রী চলে আসে, সাথে ওদের বডিগার্ড আর সাথে আরো কিছু পুলিশ। ওরা পুরো বাড়ি ঘিরে রেখেছে। আমার তো ভয় হচ্ছে আকাশ। 2 মিনিট ধৈর্য ধরো তুমি। 2 মিনিট পরে 3টা হেলিকপ্টার আসে ওই বাড়ির উপরে। ওখান থেকে প্রায় 20 জন কমান্ডো অফিসার নিচে নামে। ওদের দেখে মন্ত্রী আর এমপিও ভয় পায়, কেননা ওদের পোশাক আর হাতিয়ার দেখলে যে কেউ ভয় পাবে। ওরা নেমে পুলিশ, মন্ত্রী, এমপি আর বডিগার্ডদের দিকে বন্দুক ধরে রাখে। এতে ওরা তো ভয়ে ওদের বন্দুক নামিয়ে দেয়। এ কি, আপনারা এখানে কেন? আমরা এখানে কেন তা কি তোকে বলতে হবে? আগে এটা বল, তোরা সবাই এখানে কেন? আমরা তো এসেছি একটা ছেলেকে ধরার জন্য। আর আমরা এসেছি ওনাকে বাঁচানোর জন্য। সেজন্য কারো যদি প্রাণে বাঁচার ইচ্ছে থাকে 3 মিনিট সময় দিলাম, এখান থেকে পালিয়ে চলে যেতে পারো, নয়তো 3 মিনিট শেষ হওয়া মানে যাকে সামনে পাবো তাকেই গুলি করব। এবং এমপি আর মন্ত্রী, আপনারা ও কি বাদ পড়বেন না। কথাটা শুনে ওরা একটু ভয় পায়। এদিকে ইরা তো রোমের জানালা দিয়ে এইগুলো দেখে কিছুটা ভয়ে আছে, কিন্তু বুঝতে পারছে না কি হচ্ছে বাহিরে। 3 মিনিট অপেক্ষা করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ওদের সাথে আরো একটা বাহিনী এসেছে। আরে এই বাহিনী তো আমাদের বাঁচিয়েছিল। চিন্তা করো না, আজকেও আমাদের ওরা বাঁচাবে। কিন্তু কেন? তাহলে কি চাও ওরা আমাদের এভাবে বিপদে ফেলে চলে যাক? তা কেন চাইবো? তাহলে চুপ করে দেখে যাও কি হচ্ছে। 2 মিনিট কেটে যায়, কেউ ওখান থেকে যাচ্ছে না। সেজন্য কমান্ডোগুলো পুরো বন্দুক লোড করে তাক করে আছে, শুধু সময় হলেই অ্যাটাক করে। এদিকে ওদের এরকম হিংস্রতা দেখে কিছু পুলিশ তো পালাতে থাকে, আবার কিছু বডিগার্ডও যেতে থাকে। ওই, তোরা কোথায় যাচ্ছিস? এদিকে এমপি আর মন্ত্রী শুনে তো একটু ভয় পায়, সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায়। তবে বিপদ এখনও কাটেনি, সেজন্য ওনারা নিচে আসে। স্যার, আমার মনে হয় আপনি এখান থেকে চলে যাওয়াটা ভালো। আমি না হয় সেফ থাকলাম, কিন্তু ওনাদের তো এখন বিপদে রেখে গেলাম। তাহলে ওনাদেরও নিয়ে চলুন। ইরা, তুমি আর তোমার পরিবার যাবে কি আমার সাথে? আমার এই বাড়িতে চিন্তা করবেন না, এরকমই একটা বাড়িতে আমি আপনাদের নিয়ে রাখবো। আসলে এমপি আর মন্ত্রী এত সহজে ছেড়ে দিবে না আমাদের। ওরা অনেকভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। কিন্তু আমরা যাব কোথায়? আমার বাসায় যাবেন। ওরা থাকতে থাকতে আপনারা নিজেদের ব্যাগ গুছিয়ে নিন। পরিস্থিতি যতদিন শান্ত না হচ্ছে ততদিন আমার বাসায় থাকবেন। আচ্ছা, তাই হোক। 1 ঘন্টা পরে ওনাদের নিয়ে রওনা হয়। তারপর ওনাদের নিয়ে চলে আসে ওর বাসায়। ইরা তো বাসার সিকিউরিটি দেখে অনেকটাই অবাক হয়। তুমি এই বাসায় থাকো? বাসাটা কি সুন্দর লাগেনি তোমার? বাসা তো অনেক সুন্দর, বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর একটা বাসা তোমার আছে। কিন্তু এত সিকিউরিটি কেন বাসায়? এত সিকিউরিটি হলে আমরা বাইরে যাব কি করে? আমি তোমাদের ফিঙ্গার অ্যাড করে দিব, তাহলে সব জায়গায় যেতে পারবে। কিন্তু এত সিকিউরিটি তোমার দরকার হয় কেন? সেগুলো পরে একটা সময় বলবো। আপনাদের তো বলাই হয়নি যে 1 ঘন্টায় ইরার পরিবার নিজেদের ব্যাগ গুছিয়েছিল। সেই সময়ে ইরার বাবা চলে এসেছে বাসায়। আপনাদের না বললে তো পরে বলবেন হঠাৎ করে ইরার বাবা এখানে আসলো কি করে, সেজন্য বলে দিলাম। এদিকে ওদের 3 জনের ফিঙ্গার অ্যাড হয়ে গেলে। এই বাসায় কোনো কাজের লোক থাকে না, বুঝতেই তো পারছো তুমি। বুঝতে পেরেছি। দেখো এই মেঝে কিন্তু আমি পরিষ্কার করতে পারবো না। এখানে মেশিন আছে, মেশিন চালু করলে বাসায় সব ধুলোবালি আপনা আপনি মেশিন দিয়ে বাইরে চলে যাবে। আর মেঝের জন্য? মেঝে ধুয়ে রাখার জন্য রয়েছে আলাদা মেশিন। সব কাজ দেখি মেশিন দিয়েই করে ফেলো। শুধু রান্নাটা নিজ হাতে করতে হবে। আমি তো ভেবেছিলাম রান্না হয়তো তুমি মেশিন দিয়েই করাও। তা কি কি রান্না করব? ফ্রিজে সব রাখা আছে, তোমার যা যা ইচ্ছে হয় রান্না করো। আমি একটু বের হব। তুমি বের হলে আমার একা একা? ভয় পাবেন না, এই বাসায় কেউ ঢুকতে পারবে না।
যদি ও কেউ এসে কলিং বেল দেয়, দরজা খোলার কোনো দরকার নেই, আমাকে সরাসরি কল দিবেন। কিন্তু তুমি যাবে কোথায়? 2 ঘন্টার একটা কাজ আছে, ওটা শেষ করেই আসতেছি। ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইরা আর ওর মা রান্না করতে থাকে। এদিকে বের হয়ে চলে আসে আশিক আর রবিনকে দেখার জন্য হসপিটালে আসে। ওখানে থাকা ওদের লোকেরা তো আকাশে দেখে অবাক হয়। এসেছি ওদের দেখার জন্য। তা কেমন আছে ওরা? আর শোনো, ওরা কি কথা বলতে পারে? তাহলে আমার কিছু কথা আছে ওদের সাথে। তাহলে তোরা সহ আয়, তোদের সামনেই বলতেছি। ওরাও ভিতরে যায়। তারপর ওদের দুজনকে হুমকি দিয়ে চলে আসে ওখান থেকে। হুমকি শুনে ওরা তো অবাক হয়, সাথে ওদের লোকেরাও। এক কথা বারবার বলিস না, বুঝলি? নয়তো সাহস দেখানোর জন্য তোদেরই মারতে থাকবো এখানে। এই বলে ওর অফিসে চলে আসে। অফিসে এসে ওর স্যারকে সবটা জানাতে থাকে। উনি জানার পরে, কিন্তু আকাশ, কাজটা কি ঠিক হলো? ঠিক হয়েছে কিনা জানি না, তবে আমাকে সাহায্য করার জন্য ওর পুরো পরিবার এখন ঝুঁকির মধ্যে আছে। সেজন্য ওনাদের সাহায্য করাটা আমার তো কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা শোনো, তোমার জন্য আরেকটা মিশন আছে। কবে যেতে হবে আর ডিটেলস আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, রাতেই পাঠিয়ে দিব। চলি স্যার। চলে আসে বাসায়। এখানে ইরা তো আকাশকে দেখে অনেক খুশি হয়। রাতে ওনারা সবাই একসাথে খাওয়ার পরে ইরার বাবা মাকে রুম দেখিয়ে দেয়। ইরাকেও আলাদা রুম দেখিয়ে দেয়। ইরার বাবা মা তো চলে যায় ঘুমানোর জন্য। এইদিকে ইরা, আচ্ছা আমি তোমার সাথে ঘুমাই। আমার সাথে কেন? আলাদা ঘুমাতে ভালো লাগে না। এখনো কিন্তু বিয়ে হয়নি আমাদের। বিয়ে তো করবই। যখন বিয়ে হবে তখন একসাথে ঘুমাবো। এখন তুমি আলাদাই ঘুমাও। প্লিজ ঘুমাই, কথা দিচ্ছি তোমাকে মোটেও ডিস্টার্ব করব না। সত্যি বলছো তো? সত্যি। আচ্ছা চলো। ইরাকে নিয়ে রুমে আসে। রুম দেখে একটু বেশি খুশি হয়, কেননা রুমটা বড় আর সাজানো ছিল অনেকটা। রাতে ইরা তো ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিশনের ডিটেলস পড়তে থাকে। রাতে ইরার ঘুম ভেঙে দেখে আকাশ কি যেন পড়তেছে। সেজন্য ওর কোলে মাথা রেখে দেখতে থাকে, কিন্তু লেখাগুলো ইরা ঠিক বুঝতে পারছে না, কেননা কোডিং ভাষায় লেখা থাকে কথাগুলো। আচমকা ইরাকে এরকম শুয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে যায়। তুমি ঘুমাওনি? ঘুম আসছে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। ইরা তো ঘুমিয়ে যায়। আকাশও হালান দেয়া অবস্থায় ঘুমিয়ে যায়। ঠিকভাবে ঘুমোতে হলে ইরার ঘুম ভেঙে যাবে, সেজন্য ওইভাবেই ঘুমোয়। ঘুম থেকে ইরা উঠে যায় সকালবেলায়। নিচে নেমে নাস্তা বানাতে থাকে। এদিকে আকাশ বের হতে যাবে, ইরা নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দেয়। তুমি ফিরবে কখন? এই তো 4-5 দিন পরে। তবে তুমি এই 4-5 দিন আমার সাথে যোগাযোগ করতে পারবে না। যদি তোমার কিছু লাগে আমি এসে কিনে দিব। কিন্তু তুমি যাবে কোথায় এই 4-5টা দিনের জন্য? কিছু কাজ আছে আমার, ওই কাজগুলো করেই আমি ফিরে আসব। আচ্ছা তুমি যখন ফিরে আসবে তখন যদি আমরা বিয়ে করি তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? তুমি যা বলবে তাই হবে। আচ্ছা সাবধানে আসিও। ওই দিন ওর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ক্যাম্পে। ওখানে এসে যা যা লাগে সবকিছু হেলিকপ্টারে নিতে থাকে। সবটা নেওয়া কি হয়েছে? জি স্যার, যা যা বলছেন সবই নিলাম। তাহলে সবাই এবার উঠে পড়ো। ওকে স্যার, তাই হবে। ওরা উঠে পড়ে হেলিকপ্টারে। চলে আসে একটা নির্জন জায়গায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। স্যার এখন কি করব? এখন আপাতত আমরা ওই পাহাড়ের উপর থেকে চারদিকে নজর রাখবো। এখন তো সন্ধ্যা, সেজন্য আরেকটু অপেক্ষা করব। যদি পাহাড়ে কেউ লুকিয়ে থাকে তাহলে আগুন তো জ্বালাবে, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু স্যার, আমরা যে এসেছি তা হয়তো ওরা জেনেও গেছে হেলিকপ্টার আওয়াজ শুনে। সমস্যা নেই, হেলিকপ্টারগুলো এখানে থাকুক, আমরা বাকিটা দেখতেছি। রাত 8টা বাজে। কোথাও কোনো আগুনের চিহ্ন দেখতে পাচ্ছে না, কিন্তু রাত 9টায় হঠাৎ একটা জায়গায় ওরা আগুন দেখতে পায়, সেজন্য। তাহলে চলো আমরা নিচে নেমে যাই এখন। সবাই হাতিয়ার নিয়ে নিচে নেমে আসো। ওকে স্যার। ওরা নিচে নামতে থাকে। যেখানে আগুন আছে ওই জায়গায় ওরা চলে আসে প্রায় কাছাকাছি সময়ের মধ্যে কিছুক্ষণ পরে। স্যার লোকজন কি রকম আছে তা তো বুঝতে পারছি না। হোলোগ্রাফি মেশিনটা দাও, ওটা সবাই পড়ে নাও, তাহলে মানুষের উপস্থিতি জানতে পারবে। ঠিক আছে স্যার। ওরা হলোগ্রাম চালু করে রাখে। এতে মানুষের উপস্থিতি ওরা সঠিকভাবে রাতের মধ্যেও বুঝতে পারে। কিছুক্ষণ পরে, এখানে তো প্রায় 10 জন মানুষ আছে। এখানে তো আরো লোক থাকার কথা, কিন্তু তাহলে বাকি লোকগুলা কোথায়? অপেক্ষা করো,
হয়তো ওরা মাটির নিচে আছে। মাটির নিচে কিভাবে? এখানে তো কোনো রুমও নেই, হয়তো ওরা মাটির নিচে, সেজন্য দরজা পেলেই বাকিদের ও পেয়ে যাব। কিন্তু এরা কি কোনোভাবে বলবে? বলবে মানে অবশ্যই বলবে। একটু পরেই ওরা অ্যাটাক শুরু করে দেয়। মোটামুটি 5 জনকে মেরে ফেলে আর বাকি 5 জনকে বাঁচিয়ে রাখে। দেখ, তোদের বাঁচতে দিতে পারি একটা শর্তে। তোদের মূল আস্তানা আর লোকজন কোথায় আছে তা বল। ছেড়ে দিব, তাড়াতাড়ি বলে দে, সময় নেই হাতে। ওইটা তো পুরোই খালি, ভিতরে তো কেউ নেই। আমরা বাহিরে এত লোকজন, অথচ ওরা বের কেন হলো না? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দে। দরজা খুলে দিলে ওরা ভেতরে চলে আসে। এরপরে ভিতরে থাকা লোকদের মারতে থাকে। ওদের গুলি করে না, চুরি দিয়ে মারতে হবে। ছুরি দিয়ে কেন? যেন একটু বেশি ব্যথা পায়। ঠিক আছে স্যার। এরপর শুরু হয় ওদের ছুরি দিয়ে কাটাকাটি। ওদের এমন হাল করেছে ওরা নিজেরাই একজন আরেকজনকে দেখে ভয়ে কেঁপে ওঠে। ছেড়ে দিব, তবে একটা শর্তে। তোদের মেইন লিডারকে, তার নামটা শুধু বলে দে আমাকে, তাহলেই হবে। যদি নাম না বলিস তাহলে তো আমি তোদের মেরে ফেলবো। ওরা নাম বলার সাথে সাথে ওদের শরীর থেকে মাথা কেটে ফেলা হয়। এতে বাকি অফিসারও অবাক হয়, কেননা যে হাতে হাতিয়ার ছাড়া অন্য কোনো কিছু ধরেনি সে হাতে আজকে ছুরি। কি দেখছো তোমরা? এরকম তো কখনো আপনাকে দেখিনি। সবসময় হাতিয়ার চালাতে ভালো লাগে না, কখনো কখনো অন্য কিছু ট্রাই করা লাগে। এবার ওদের নিয়ে চলো। এত তাড়াতাড়ি মিশন শেষ হয়ে গেল? ওদের এত তাড়াতাড়ি যে পেয়ে যাব তা তো ভাবিনি আমরা। আচ্ছা, কাজ তো শেষ, এখন চলো আমরা ফিরে যাই। ওরা বাকিদের নিয়ে চলে আসে। এদিকে একদিন পরে আকাশ বাসায় ফিরে। তখন ওকে দেখে ইরা তো জড়িয়ে ধরে, কেননা 3 দিন ধরে আকাশকে দেখেনি। তারপর মোবাইলও অফ, সেজন্য চিন্তায় এরকম তো হবেই। এতগুলো দিন কই ছিলে তুমি? আমার যে অনেক টেনশন হচ্ছিল। আরে তুমি কাঁদছো কেন? আমি একদম ঠিক আছি। তাছাড়া কেঁদে তো চোখের নিচে পুরো কালি বানিয়ে রেখেছো। দেখতে তো সাতচন্নির মতো লাগতেছে তোমাকে। শাকচুন্নি হই না পেতনি হই, সে তোমার ঘাড়ের উপর এসেই বসবো। আমার ঘাড়টা মোটকে দিও না। মাথাটা পুরো চিবিয়ে খাবো। একবার বিয়েটা হতে দাও, কালকেই আমাদের বিয়ে করব। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? সেজন্য তুমি তৈরি হয়ে থাকবে। কাল সবাই মিলে আমরা কাজী অফিসে যাব। ঠিক আছে, যাব। পরের দিন সবাই মিলে কাজী অফিসে আসে। ওখানে ওদের দুজনের বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়িয়ে চলে আসে বাসায়। এরপর রান্না করা হয়। রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। এরা তো আলাদা রুমে যেতে থাকে। তখনই তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমি যে রুমে ঘুমাতাম সে রুমে যাচ্ছি। আমাদের যে বিয়ে হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? তাছাড়া এখন থেকে আমরা একই রুমে ঘুমাবো। সত্যি ভুলে গিয়েছিলাম। এরপর ওরা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তবে রিয়া ও কিন্তু বিয়েতে ছিল। পরে নয়তো বলবেন বিয়ে করেছে অথচ বান্ধবীকে একবারও জানায়নি। রাতে কি হয়েছে তা না জানাই ভালো। সকালবেলায় ওরা গোসল করে আকাশ নাস্তা করে বের হয়ে অফিসে আসে। আকাশ, কিছু কি জানতে পেরেছো তুমি? জি স্যার, এদের পিছনে কাদের হাত আছে সবটা জানতে পেরেছি। তাহলে ওদের অ্যারেস্ট কেন করছো না? কিন্তু ওদের অ্যারেস্ট করলেও ওরা সহজে বের হয়ে যেতে পারবে। তাহলে তোমার মতে কি করা যায়? আমরা সব সময় যা করি তাই করব। কি বলো? সেটা যদি জানাজানি হয়ে যায়? এতগুলো অপরাধীকে মেরেছি, আজ পর্যন্ত কোনো নিউজে কি প্রকাশ পেয়েছে? তাহলে কি তুমি ওদের? ঠিক ধরেছেন। তাহলে তুমি তোমার মতো করে যাও, আমি এই নিয়ে কিছু বলবো না। আচ্ছা, চলি তাহলে। ঠিক আছে, তবে একটু সাবধানে থাকিও। সাবধানে কেন স্যার? এমপি আর মন্ত্রীর লোকেরা তোমাকে খুঁজতেছে। ওদের তো আমি এমনিতে বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, যা করার সাবধানে করিও। আচ্ছা, যে কথাটা বলার জন্য এসেছি। কি কথা? 7 দিন আমি অফিসে আসবো না। আচ্ছা, সমস্যা নেই। এ বলে বাসায় ফিরে আসে। এসে ইরাকে বলে ও যে 7 দিন আর কোথাও যাবে না। ইরা তো অনেক খুশি হয় আকাশের কথায়। এভাবে এই 7টা দিন দুষ্টুমি আর হাসি খুশিতে ওদের দিনগুলো কেটে যায়। এরপরে আকাশ, আমরা আর কতদিন থাকবো এখানে? আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? আমাদের তো এবার নিজের বাসায় ফিরতে হবে। আর কিছুদিন থাকেন, আমি পরিস্থিতি আগে ঠিক করি। এমপি আর মন্ত্রী আমাদের খুঁজতেছে। তা আপনি জানেন কি করে? আমার বান্ধবী বলল। আর কয়েকটা দিন অপেক্ষা করুন। অন্যদিকে রবিন আর আশিক এবার সুস্থ হয়ে যায়। তারপর ওদের বাবার কাছে যায়। ওখানে এমপি, মন্ত্রী আর আশিক আর রবিন ওনারা ছিল। আচ্ছা, ওদের কোনো খোঁজই পাচ্ছি না।
ওদের ধরার জন্য ওই দিন গিয়েছিলাম, কিন্তু এরপর থেকে ওরা কোথায় যেন উধাও হয়ে গেছে তা তো বুঝতেই পারিনি। খুঁজে চুপিয়েছি, কিন্তু ওদের নিয়ে চলে যাই অন্য কেউ। তুই তো জানিস আমি ইরাকে পছন্দ করি, সেজন্য ইরাকে আমার জন্য রেখে দিস। ডিল ফাইনাল। কিন্তু ওই আকাশকে কি করা যায়? কিন্তু এরা তো বাসায় নেই, আকাশ ওর সাথে করে ওদের দিয়ে গেছে। এর বাইরে কোনো কিছু জানি না আমরা। চিন্তা করো না, এবার আমরা দুজন মিলে ওদের খুঁজে বের করব। আচ্ছা, তোরা এসেছিস, আগে খেয়ে দিয়ে শক্তি বাড়িয়ে নে, তারপর আমরা ভেবে দেখব। ঠিক আছে। এদিকে আকাশ তো বাসায়, সেজন্য ইরা অনেক বিরক্ত হয়ে যায়। এই তুমি বাসার বাইরে যাও তো। আমি কেন বাহিরে যাব? 10টা দিন ধরে তুমি যে আমার উপরে এত অত্যাচার করতেছো, আমি কি এত অত্যাচার সহ্য করতে পারি? অত্যাচার কখন করলাম? এই 10 দিনে কি তোমার চোখে পড়েনি? কই না তো। তাহলে শোনো। ইরা কানে কানে কি যেন বলে, তা শুনে আকাশ তো হাসতেছে আর ইরা লজ্জা পাচ্ছে। আচ্ছা, লজ্জা আর পেতে হবে না। আচ্ছা শোনো, আমি ভার্সিটিতে যাব কি? হঠাৎ ভার্সিটিতে কেন? সামনে পরীক্ষা, সেজন্য যেতে হবে। কিন্তু তুমি একা যাবে নাকি? রিয়াকে সাথে করে যাব। আচ্ছা, সাবধানে থাকিও, মোবাইল তোমার সাথেই রাখবে। সেটা না হয় রাখলাম। আচ্ছা শুনো। কি কথা? যদি তোমার সাথেই না থাকে তাহলে কি করব আমি? কিভাবে খুঁজবো তোমাকে? আরে কোনো কিছু হবে না, চিন্তা করো না। আচ্ছা, আমি একটা ট্র্যাকার তোমার শরীরে লাগিয়ে দিব, তাহলে কোনো অসুবিধা হলে আমি জানতে পারবো। কিন্তু লুকাবো কিভাবে? আকাশ ইরার কানে কানে কিছু কথা বলে, শুনে ইরা তো আবারও লজ্জা পায়। তুমি কি কখনো ভালো হবে না? তোমার বেলায় তো কখনোই না। আচ্ছা তুমি লাগিয়ে দাও এটা। আকাশ ট্রেকার লাগিয়ে দেয়, তারপর ইরা আর রিয়া চলে যায় ভার্সিটিতে। এদিকে রবিন আর আশিক ওরা দুজনে ইরা আর রিয়াকে নিয়ে উঠিয়ে নিয়ে আসে। এইদিকে আকাশ ভার্সিটিতে আসে ইরার ফোন বন্ধ হওয়াতে। ওখানে এসে সিসিটিভিতে জানতে পারে ওদের উঠিয়ে নেওয়া হয়েছে, সেজন্য ট্র্যাক করে ইরার লোকেশন বের করে, তাই ওই লোকেদের আসতে বলে সেই লোকেশনে। এইদিকে আহ, কত শান্তি, ওদের নিয়ে আসতে পেরেছি। আগে রাত হোক, রাত ছাড়া তো মজা হবে না। এদিকে মন্ত্রী আর এমপি ওনারাও এসেছে, সাথে ওদের লোকজনও। কাজটা কি তোরা ঠিক করেছিস? আচ্ছা, ওই আকাশকে তো ডাকতে হবে, তোদের যা ইচ্ছা হয় কর। প্লিজ আমাদের ছেড়ে দিন। এদিকে পুরো জায়গাটা আকাশ চারিদিক দিয়ে লোক দিয়ে ভরিয়ে রাখে। সে সময়ে ওর স্যার কল দেয়। আজকে কিন্তু শেষ দিন। তুমি কি সবাইকে মেরে ফেলবে? ঠিক ধরেছেন। ওরা তো এমপি আর মন্ত্রী। ওরাই তো লোকজনকে অপহরণ করে ওদের শরীরের অস্ত্র বিক্রি করে দিত, সেজন্য ওদের এখানেই মেরে ফেলবো। কিন্তু জানাজানি হলে তো। কেউ কিছু জানবে না। রাখি স্যার। এদিকে সবাইকে অ্যাটাক করার জন্য বলে। ওরা এক এক করে গুলি করতে থাকে। এতে ভিতরে থাকা বাকিরা তো অবাক হয়, কেননা হঠাৎ করে গুলির শব্দ শুনে ভয় পায়। লোকজন বাহিরে আসে, যারাই আসে তারাই মারা যায়। এতে ভেতরে থাকা কেউ কিছু বুঝতে পারছে না। এইদিকে ভিতরে আসে ওরা, এসে মন্ত্রী এমপির ছেলেরা ছাড়া বাকিদের মেরে ফেলে। এদিকে আকাশের এমন রূপ দেখে ওরা তো অবাক হয়ে, সাথে ইরা নিজেও অবাক হয় অনেক। তুমি এরকম পোশাক কেন? তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি আমি, আজকে সব কিছু জানতে পারবে। তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। তুই কিন্তু ভালো করিসনি, আমার লোকদের মেরেছিস তুই। তোর কি যে হাল করব তুই নিজেও বুঝতে পারবি না। তোদের বাবা ছেলেকে এখানেই মেরে ফেলে দিব। তুই কি ভুলে গেছিস আমরা কে, কি করতে পারি? তোরা কি করতে পারিস তা জেনে আমার কোনো কাজ নেই। আমি কি করতে পারি সেটাই এখন তোদের জানানো দরকার। কি করবি তুই? তোদের 4 জনকে এখানেই মেরে ফেলবো, কেউ কোনো কিছু জানতেও পারবে না। আমাদের পরিচয় জানার পরও তুই এত সাহস পেলি কি করে? তোর যে কি হাল করবো আমি তা তুই নিজেই জানতে পারবি না। আগে বেঁচে তো দেখা। ইরা তোমাকে এই মন্ত্রীর লোকেরাই কিডন্যাপ করেছিল, যেন তোমাদের অঙ্গ বিক্রি করে ফেলতে পারে। তুই কি করে জানলি এত কিছু? সব প্রমাণ আছে আমার কাছে। যদি কোর্টে দেই তোকে 10 বছরের জেল তো দিবে না, সেজন্য আর কোর্টে দেইনি। তোকে সরাসরি মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না। আমাদের ছেড়ে দে। তোদের ক্ষমা করার মোড়ে নেই এখন। ইরা, তুমি আর রিয়া বাহিরে গাড়িতে গিয়ে এসে বসো। গাড়িতে কেন? ওদের সাথে যা যা হবে তা তোমরা দেখলে সহ্য করতে পারবে না। ইরা আর রিয়ার সাথে 4 জন কমান্ডো পাঠিয়ে দেয় গাড়ির কাছে। বাকি কমান্ডোগুলো ওখানেই ছিল। এরপর মন্ত্রী, এমপি, আশিক আর রবিন ওদের 4 জনকে নিয়ে মারতে থাকে। তখনই ওদের দেখে কিছুটা মায়া হয়। ওদের মারবো না, তবে ওদের এমন কষ্ট দিব যা ওরা কল্পনাও করতে পারবে না।
কি করব ওনাদের? ওদের নিয়ে আমাদের গোপন জেলেতে আটকে রাখবো। ওদের খোঁজ যেন কেউ না পায়। 4 জনকে একই রুমে রাখবে, তাহলে নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাতে পারবে। জি স্যার, বলবেন আপনি। কিছুক্ষণ পরে ওদের নিয়ে অফিসার চলে যায়। এদিকে ইরা আর রিয়া তো বুঝতে পারছে না এতগুলো কমান্ডো আকাশের কথা কেন মানছে। সেজন্য আকাশ, তুমি কে, কি তোমার পরিচয় বলো আকাশ। আসলে তোমাকে কিভাবে যে বলি। যা বলার মুখ দিয়ে বলো। আমি যদি ভুল না করি, ওই দিন তুমি আমাকে বাঁচানোর জন্য ওই সমুদ্রের ধারে এসেছিলে। ঠিক ধরেছ। এবার তো তোমার পরিচয় বলো। আমি একজন কমান্ডো অফিসারের হেড। সত্যি বলছো তো? সত্যি বলছি। আমি তোমাকে বাঁচানোর জন্য ওখানে এসেছি। আর আমি কোনো সাধারণ কমান্ডো না। তাহলে কিরকম কমান্ডো শুনি? অনেক ভয়ানক কমান্ডো। সত্যি তুমি অনেক ভয়ানক। এই বলে আকাশকে জড়িয়ে ধরে। এখানে শেষ হয় একজন কমান্ডোর কাহিনী।